আরটিডিএস অল বাংলাদেশ এক্সামে কিভাবে ওএমআর পূরণ করবে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ। আর এই ওএমআর ঠিকমতো পূরণ না করলে শুধু আগামীকালের পরীক্ষা না, আল্লাহ না করুক 12 ডিসেম্বর পরীক্ষাটাও যদি খারাপ হয়ে যায় কি করবা? প্রত্যেকবারই তুরাব আমরা যে ডিভিশনাল এক্সাম নেই প্রত্যেকবারই কিন্তু কিছু ওএমআর কিন্তু বাতিল হয়ে যায়। আমি বুঝি না যে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তোমাদের, যে মানে বিভিন্ন ধরনের, লাইক একজন যে জায়গায় পূরণ করার কথা সেটা নাই, ওএমআর যে জায়গায় হচ্ছে 0 বসানোর কথা 1 বসায় রাখছে। সো আজকে হচ্ছে আমরা ভিডিওতে প্রত্যেকটা জিনিস বলবো তোমাদের, যা যা আমরা দেখছি ওএমআর ভুল হতে পারে সবগুলো নিয়ে কথা বলবো, এবং এই জিনিসটা কালকের এক্সামে তো কাজে লাগবেই। মেইন মেডিকেল এক্সামের জন্য ভুলটা না করে আজকে সেটা নিয়ে বলবো। ওকে, তো কালকে এক্সামও দিতে আসবে, ভুলও করা যাবে না। এইজন্য আমরা হাতে একটা ওএমআর রাখছি এবং পিছনে সেই ওএমআর এর একটা ছবি রাখছি, আমরা তোমাকে সুন্দর করে দেখাবো। প্রথমেই আসো একটা ওএমআর এ প্রথমেই যেমন আগামীকাল আরটিডিএস এর যে ওএমআরটা তোমরা এখানে বোর্ডও দেখতে পাচ্ছ, প্রথমেই কি নাম, এইচএসসি ব্যাচ, এগুলো সুন্দর করে ফিল আপ করবা। ওএমআর ফিল আপ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কখনোই ওএমআর পূরণ করার সময় তাড়াহুড়া করবা না, প্রথম কথা, এবং আশেপাশে তাকাবা না, মনোযোগ দিয়ে ফিল আপ করবা। তোমার সম্পূর্ণ ফোকাস যাতে ওএমআর এ থাকে। আমি এই বছর একটা মজার জিনিস বলি, তোরা বিসিএস পরীক্ষা দিছি 47-এ প্রিলিতে। তাহলে বিসিএস পরীক্ষা কারা দেয় বলো তো? ভার্সিটি পাশ করে যারা গ্র্যাজুয়েশন করে ফেলছে তারা দেয়। আমার রুমে একটা মেয়ে ওএমআর ভুল ফিল আপ করছে, করে পুরা পরীক্ষা জুড়ে সে অনেক আকুতি মিনতি করছে ইনভিজিলেটরদেরকে যে স্যার আমাকে একটু চেঞ্জ করে দেন। বাট ওই যে একদম গুনা ওএমআর একটা, তুই বিশ্বাস করবি না, পুরো 2 ঘন্টা মানে 15 মিনিট সে অনেক আকুতি মিনতি করে পরে পুরো পরীক্ষা সে কান্নাকাটি করছে, মানে আর পরীক্ষায় দেয় নাই সে। কিন্তু ওই যে বিসিএস এ হচ্ছে একটা নিয়ম হলো কি যে তুমি রুমের ভিতরে একবার ঢুকলে তুমি পরীক্ষা শেষ হওয়ার আগে তুমি বেরোতে পারবে না। এই জন্য সে পুরো 2 ঘন্টা হচ্ছে বৈশা, দেখি যে মন খারাপ। আমি যখনই পরীক্ষা বাদ দিয়ে তার দিকে তাকাইলে দেখি যে সে কাঁদতেছে, পুরো 2 ঘন্টা কান্নাকাটি করছে। তো এটাই বাস্তবতা। ওএমআর যদি ফিল আপ করো ভাই, বিশ্বাস করো কোনো মার্সি করা হয় না, অ্যাডমিশনে বলো, এই যে বিসিএস বলো, গুরুত্বপূর্ণ পরীক্ষায়। সো এটাই দেখাবো। প্রথম জিনিস হচ্ছে খুব মনোযোগ দিয়ে ফিল আপ করবা, সম্পূর্ণ ফোকাস তোমার যাতে ওএমআর এর উপরে থাকে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবে এটা পরীক্ষা দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তুমি একটা প্রশ্ন বেশি পারার থেকে ওএমআর সুন্দর করে পূরণ করা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষা 100-তে 100 কিন্তু ওএমআর ভুল করছো, নাম রেজাল্টে আসবে না, তুমি কিন্তু হবে না। তাহলে প্রথমে কি করবো? আগামীকালের পরীক্ষায় প্রথমে সুন্দর করে হচ্ছে নাম, এইচএসসি ব্যাচ 24 হইলে 24 লিখবা, 25 হইলে 25 লিখবা, ঠিক আছে, লিখবা। তারপর কলেজ নেম, তোমার যার যার হচ্ছে যেই কলেজ থেকে তুমি পাস করছো কলেজ নেমটা লিখবা। এক্সাম নেমটা কি হবে আগামীকাল? আরটিডিএস। একটা কথা মাথায় রাখবা, এই যে এখানে চারদিকে তুমি একটা দাগ দেখতে পাচ্ছ, ওএমআর এর বেসিকটা তুই ওদেরকে যদি বলতে এই দাগগুলোর মানে কি। তোমাদের মেডিকেল এক্সামেও কিন্তু যে ওএমআর গুলো থাকে ওগুলোর কিন্তু দাগ থাকে, বুঝতে পারছো? দাগ থাকে, বিভিন্ন ওএমআর থাকে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবা তোমাদের যেই জায়গায় ওএমআর ওইটা বাদে কোনো জায়গায় যেন দাগ না থাকে। তোমাদের মেইন এক্সামেও দেখবা হচ্ছে ওএমআর বিভিন্ন কিউআর কোড থাকে, বিভিন্ন স্ক্যানার, বিভিন্ন দাগ থাকে। তো ওইগুলোতে যেরকম দিবা না, ভাই একটু কলমটা দিয়েন, আমি হচ্ছে দেখাই তোমাদের। তোমরা অনেকে যে কাজটা করো আমি ডিভিশনালে দেখি, অনেকে হচ্ছে এইচএসসি ব্যাচ এক্সাম নেম লিখতে লিখতে বাইরে চলে এখানে দাগ দিয়ে বসো, ঠিক আছে? আবার অনেকে জিনিসটা হয় এমন, তোমরা ইউজ করো জেল পেন, ইউজ করতে হবে কি ভাই, এখানে ইউজ পেন করতে হবে তোমাকে হচ্ছে বল পেন, ঠিক আছে? এই যে বল পেন ব্যবহার করতে হবে। জেল পেন ইউজ করলে কি হয়, কালি ধরো দাগাইছো তুমি, এইটা জেল পেনের কালি ছড়ায় যায়, ছড়ায় গিয়ে এই কালি ঢুকে পড়ে হচ্ছে এই কিউআর কোডের মাঝখানে, এবং তোমার যেই ওএমআর, এটা কি মানুষ স্ক্যান করে? মানুষ তো স্ক্যান করে না। তো যখন দেখা যায় একটা কিউআর মানে একটা ওএমআর মেশিনের মধ্যে ঢোকে, ও আর এইখানে দাগ পড়লেও স্ক্যানই করতে পারে না। সেম ভাবে তোমার মেডিকেল এক্সামেও কিন্তু এরকম বিভিন্ন কিউআর কোড, বিভিন্ন বার কোড সব থাকবে। তো এইগুলার মাঝখানে জীবনে দাগ যাওয়া যাবে না। আমাদের এক্সামে যেরকম কি তুমি যা যা লিখবা সব এই 4 কোণা বক্স দেওয়া আছে না, এই বক্সের মাঝখানে, এই বক্সের মাঝখানে বাইরে কোনো কিছু যাওয়া যাবে না। তাহলে এইটা এখনই প্র্যাকটিস করে ফেলো, যেন এইখানে আমি যেরকম যাবে না কোনো কিছু, ওইদিকে তোমার মেইন এক্সামে এরকম যাওয়া যাবে না। সেম ভাবে তুমি যখন এইখানে এগুলো ফিল আপ করবা, বা তুমি যখন ইভেন ওএমআর ফিল করতেছো, এমন কাজ করবে না ভাই ওএমআর ফিল করলাম এমন কালি হইলো যেটা হচ্ছে এই জায়গায় ছড়াই গেল। সো ওইভাবে যাওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটা আসলে বুঝতে পারছো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা মনে করি যে হয়তো বা ঠিক হবে, বা অনেক সময় তুমি এক্সাম দাও, এক্সামের পরে দেখা যায় ছড়াই গেছে কারণ তুমি ইউজ করো নাই ঠিকঠাক পেন। ওকে, সো ভাই এরপরে হচ্ছে আপনি যে ফোন বা রোল নাম্বারের ক্ষেত্রে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি তোমাকে বলি যে নেম ইনস্ট্রাকশন ফলো করবা অলওয়েজ। তোমাকে ইনভিজিলেটর যে থাকবে, এটা শুধু আগামীকালের পরীক্ষার জন্য না, আসল পরীক্ষা তো ইনভিজিলেটররা একটা ইনস্ট্রাকশন দেয়, অলওয়েজ ইনস্ট্রাকশন ফিল আপ করো। আমি লাইফে অনেক স্টুডেন্ট দেখছি তোরা শুনে না, ইনভিজিলেটর একটা কথা বলতেছে, সে তার মতো ব্যস্ত, বা পিছনে একটা বন্ধু বসে গল্প করতেছে। এইটুকু সিরিয়াসনেস না থাকলে তো সমস্যা, কারণ অনেক সময় ইনভিজিলেটররা এমন কিছু ইনস্ট্রাকশন দেয় যেটা তোমার শোনা দরকার, ইম্পর্টেন্ট, না শুনলে তুমি বিপদে পড়বা, বুঝতে পারছো? এই জন্য ইনভিজিলেটররা যা যা বলে মনোযোগ দিয়ে শুনবা, এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। কি ভাই, ধরো তুমি ইনভিজিলেটরের কথা বলছে, তুমি সেটা শোনো নাই, তুমি হঠাৎ করে আবার দেখবে ইনভিজিলেটরকে আস করতে গেছো, ইনভিজিলেটর তোমার দিয়া বসে ঝাড়ি,
বলবে ভাই তোমার আমি বলছি কিছু না, তোমার এক্সামে ভালো যাবে না, দেখবা অনেকে ঝাড়ি নিতে পারবে। এক্স্যাক্টলি, ধরো ঝাড়ি খাওয়ার দরকার নেই। ইনভিজিলেটর সুন্দর করে তোমাকে বলছে এগুলা করা যাবে, এগুলা করা যাবে না, তুমি শুনো নাই, একটু পরে জিজ্ঞেস করলা স্যার বা ম্যাডাম কি করব, তখন অনেক সময় ইনভিজিলেটরদের মেজাজ খারাপ হয়, যেই এই মাত্র তো বললাম তুমি কই ছিলা। এই যে তোমার একটা ঝাড়ি দিবে, আর একটা ঝাড়ি দিলে কিন্তু অনেকে নার্ভাস হয়ে যায়, পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো তোমার কাছে মনে হতে পারে খুবই ছোট্ট ইস্যু, বাট এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। তো কি এবং এই করবা? ইস্যুগুলো কিন্তু আমরা ফেস করি, দেখি, প্রত্যেকটা জিনিস বলতেছি তোমাকে, প্রত্যেকটা কেস ধরে ধরে বলছি ভাই এই কাজ হয়, এই কাজ হয়, ঠিক আছে শুনো, আর সামনে যেগুলো আচ্ছা। বলছি শুনো। তুরাব ভাই তো খুব সুন্দর করে বলছে, এই যে দেখো চার কোনায় 4টা ডট থাকে, বা অনেক সময় হচ্ছে তোমার কিউআর কোড থাকে, এইখানে কোনো ধরনের দাগ দেওয়া যাবে না, অর্থাৎ এই বারগুলা, এই লাল দাগগুলাতে কোনো দাগ দেওয়া যাবে না, এখানে দাগ দিলে স্ক্যান করা যায় না এবং বিশ্বাস করো তোমার রেজাল্ট আসবে না। আচ্ছা, তারপরে তুরাব ভাইয়া বলছে বল পেন ছাড়া অন্য কোনো পেন ইউজ করা যাবে না। তারপরে কি করবা? প্রত্যেকটা জিনিস সতর্কতার সাথে পূরণ করবা। নাম, এইচএসসি ব্যাচ, নাম ধরো কারো যদি অনেক বড় নাম হয়, যাই হোক এমন ভাবে করবা যাতে এইটুকু জায়গার মধ্যেই এটে যায়, বক্সের বাইরে যাতে না যায়, দরকার পড়লে শর্টকাট করবা। যেমন আমার নাম এমডি নাইমুল ইসলাম রাহা, ধরো যদি পুরাপুরি যদি আমি লিখি, আমি যদি দেখি কোনো কারণে আমার এখানে নামটা পুরা লেখার জায়গা নাই, দেখা যাবে যে আমি নামের হয়তো রাহাত পার্টটা বাদ দিব, কারণ আমার তো দরকার নাই, সমস্যা নাই। তো এইখানে আমি নাম রাহাত লিখলাম কি লিখলাম না খুব বেশি ম্যাটার করে না, কিন্তু আমি রাহাত লিখতে যাই দেখা গেলো এইখানে একটা দাগ দিয়ে ফেলছি, তাইলে তাইলে করছো এখান থেকে তুমি মনে করো, তাহলে বা ধরো শুরুই করছো, অনেক অনেক পণ্ডিত আছে, পণ্ডিত যে ভাই শুরু আমার তো করে এইটুকু জায়গায় নাম হবে না, তাহলে এখান থেকে শুরু করি, লেখছো এই যে এখানে দাগ চলে আসছে, তোমার রেজাল্টই বাতিল। আমার কথাটা বুঝছো? এই জন্য এইটুকু জায়গার মধ্যেই ফিল আপ করতে হবে, এই জন্য দরকার পড়লে শর্টকাট করে নাও, কোনো সমস্যা নেই, তোমার সার্টিফিকেট দেখবে, টেনশন করো না। এখানে নামের সাথে ভাই একটু এখানে মোহাম্মদ লিখি নাই, কোনো সমস্যা হবে না? রে ভাই কোনো সমস্যা হবে না, টেনশন করো না, এইটুকু জায়গার মধ্যে লিখবা। তারপরে কি করবা? ব্যাচ নেম, এগুলো সুন্দর করে হচ্ছে ফিল আপ করবা, ব্যাচ নেম, কলেজ নেম, এক্সাম নেম, আগামীকালের পরীক্ষার জন্য বলতেছি শুধু, এটা হচ্ছে আরটিডিএস এক্সাম নেম, একদম ছোট করে দিছি যাতে তোমার এর মধ্যেই হয়ে যায়। তারপরে হচ্ছে ব্রাঞ্চ নেম, তুমি যেই জায়গায় পরীক্ষা দিবা, সাপোজ তুমি পরীক্ষা দিচ্ছ রংপুরে, রংপুর লিখবা, তুমি পরীক্ষা দিচ্ছ বরিশালে, বরিশাল লিখবা, তুমি পরীক্ষা দিচ্ছ ঢাকার ফার্মগেটে, ফার্মগেট লিখবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইনভিজিলেটর সিগনেচার, এটা তোমাদের টেনশন করার কিছু নাই, কালকে তোমাদের যে ভাইয়া আপুরা তোমাদের গার্ড দিবেন তারা এই জিনিসটা হচ্ছে পূরণ করবে, ঠিক আছে? তো এটা তোমাদের কোনো টেনশন নাই। এরপরে চলে আসো হচ্ছে আগামীকালের পরীক্ষার জন্য, বারবার বলি, তোমরা অনেকে বলো যে ভাই কোনো ফোন নম্বর দিলেন না বা কোনো রোল নম্বর আসলো না, তাহলে আমি কি পরীক্ষা দিব? তোমরা অনলাইনে কি রেজিস্ট্রেশন করছো না? রেজিস্ট্রেশন করার সময় মনে আছে তোমরা একটা ফোন নম্বর দিয়েছিলা, সেই ফোন নম্বরটাই আগামীকালের পরীক্ষার জন্য তোমাদের রোল নম্বর। দেখো লেখা আছে ফোন/রোল নম্বর, তার মানে ধরো তুমি যেই ফোন নম্বর দিয়ে আমাদের আরটিডিএস অল বাংলাদেশ এক্সামে রেজিস্ট্রেশন করেছো, ওই ফোন নম্বরটাই তোমার আগামীকালের পরীক্ষার রোল নম্বর হয়ে যাবে, ঠিক আছে? তো লিখবা। আর ফোন নম্বর কয় ডিজিটের হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখছো 11 ডিজিট। অনেকে, আমি এটাও দেখছি তুরাব, নিজের ফোন নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করে সে নিজের ফোন নম্বর ভুল লিখে ওএমআর ফিল আপ করতে ভুল করে। এগুলো কেন হয়? মনোযোগের অভাবের জন্য হয়, ঠিক আছে? আর তুমি চিন্তা করো, তুমি তোমার নিজের ফোন নম্বর সেইটা ওএমআর ফিল আপ করতে যদি ভুল করো, আসল পরীক্ষায় এক্সামে তুমি রেজিস্ট্রেশন কেমনে লিখবা? মেইন এক্সামে রেজিস্ট্রেশন বা তোমার রোল নম্বর যেটা আসবে মেডিকেল অ্যাডমিশনে, সেটা তো তুমি ভুল লিখে দিয়ে আসবে। এই জন্য মনোযোগ দেওয়া লাগে, ওরা মনোযোগ দেয় না, আমার খুব আফসোস লাগে। এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট, আমি গতবার একটা কোন বোর্ডে জানো সেকেন্ড হয়েছে বা এরকম কোন একটা ডিভিশনালে, সেও ঠিক মতো ফিল আপ করে নাই, তাই না? এরকম হয়েছে না? সেকেন্ড না কত জানো হয়েছে। তো আমার এই জন্য খারাপ লাগছে। এখন আরটিডিএস এ হ্যাঁ আমরা কিছুটা চেষ্টা করি, আরটিডিএস এ যদি কোনো কারণে ফর্মে ভুল পাই আমরা নিজেরা রিচেক দেই। মেডিকেল এক্সামে 1.5 লাখ এটা কে দেখবে? তুমি ম্যানুয়াল চেক দিই, কিন্তু তুমি চিন্তা করো তো মেডিকেল এক্সামে আরটিডিএস এ আগামীকাল পরীক্ষা দিবে 20,000 প্লাস বা 20-এর আশেপাশে, চেক করা সম্ভব হবে না ভাই। আগে যেরকম কালকেও চেক করা সম্ভব হবে না। ডিভিশনালে কি হয় যে আমরা একটা ডিভিশনে ধরো কথার কথা 1,500 পরীক্ষা দিছে, তখন চেক করা যায়। আমরা আগামীকাল 20,000 প্লাস স্টুডেন্ট পরীক্ষা দিবে বা এর কাছাকাছি পরীক্ষা দিবে। রাজনৈতিক পরিস্থিতির জন্য হয়তো বা কিছু কম দিতে পারে পরীক্ষা, আমি জানি না, আসলে আরো বেশি দেওয়ার কথা আগামীকাল। তো এই যে 20,000 দিবে, আমরা নিজেরাই তো চেক করতে পারবো না। আর মেইন পরীক্ষা দিবে প্রায় 1.5 লাখ, বলো একটা মানুষ তার কি এত ঠেকা পড়ছে? সে একসাথে মনে করো 1.5 লাখ ওএমআর ইনপুট দিছে, এর মধ্যে একটা বা দুইটা স্ক্যান করতে পারলো না, একে এত মনে করো হাতেম তাই মনে করো, এত দয়ালু মনে করো, সে বসে বসে দেখবা হা এইটা আমি একটু ম্যানুয়ালি চেক দিই। ভাই এত টাইম নাই। আর এগুলো মন্ত্রণালয় থেকে কাজ করে, মন্ত্রণালয়ের লোকজনকে তো তুমি চিনোই, তারা কেমন, এত ঠেকা পড়ে নাই তাদের। বিলিভ করে আমি একদম হার্শ ভাবে বলতেছি, কারণ ইম্পর্টেন্ট। আজকে তোমাকে যদি আমি হার্শ ভাবে না বলি, তুমি কালকে দেখবো অনেক ভালো পরীক্ষা দিও, তুমি চান্স পাবা না, ওএমআর ভুলের কারণে রোলই আসবে না, তাহলে কি হবে? এই জন্য অবশ্যই এই ভিডিওটা আমরা যখন ইনস্ট্রাকশন দিচ্ছি তোমাকে হচ্ছে ঝাড়িও দিচ্ছি, কারণ কেন ঝাড়ি দেওয়া গুরুত্বপূর্ণ, তুমি একটু সিরিয়াস হয় ব্যাপারটাতে, বুঝছো? এত ভালো এক্সাম দিয়ে তো লাভ নেই যদি তুমি এক্সামে ঠিকঠাক মতো ফিল আপ না করো। এক্স্যাক্টলি, তাহলে তুমি খুব মনোযোগ দাও। আমি আবারও বলছি, এই সময়ে তোমাকে যেই ডাক দে,
বাংলাদেশের প্রেসিডেন্ট হোক বা আমেরিকার প্রেসিডেন্ট হোক, সব বাদ, সব বাদ ভাই, সব পরে, আগে তুমি এটা ফিল আপ করাটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাটায় তোমরা অনেকে ভুল করো, বন্ধুর সাথে গল্প করো, আশেপাশে তাকায় তাকায় ফর্ম ফিল আপ করো, মানে ওএমআর ফিল আপ করো, ভুল হয়ে যায়, ঠিক আছে? তো এটা সুন্দর করে ফিল আপ করবা। সেট কোড এটা কখন পাবা? প্রশ্ন দেওয়ার পর পাবা। অনেকে আবার পণ্ডিতি করে, আমি একবার দেখছিলাম তোরা আগেই সেট কোড ফিল আপ করে রাখছে, আমি বললাম তুমি সেট কোড কই পাইলা? সেট কোড তোমার পরীক্ষায় যে ABCD যে কোনোটা পড়তে পারে, তো এইরকম আমি পাইছি, আসলে পাইছি দেখে ওদের কাছে বকতেছি। সেট কোড অবশ্যই যখন প্রশ্ন দিবে মিলিয়ে দেখবা। আমি নিজে, যেমন আমি যদি রিসেন্টলি বিসিএস পরীক্ষা দিছি, আমি নিজে বিসিএস পরীক্ষায় সেট কোড পাওয়ার পর 2বার ডাবল চেক করছি, 2বার ডাবল চেক করে দেন আমি হচ্ছে সেট কোড ফিল আপ করছি। এতটা সতর্ক থাকে আমি নিজে পার্সোনালি যদি বলি। আর সে জায়গায় তোমরা আমাদের স্টুডেন্ট হয়ে যদি এরকম ইরেসপন্সিবল হলে খারাপ লাগে, ঠিক আছে? ছোট্ট একটা কথা এখানে বলি, যখনই প্রশ্ন দিবে তোমার প্রথমে ওই 1 2 দাগানোর দরকার নেই। প্রশ্ন দেওয়ার সাথে সাথে আগে সেট কোডটা দাও। সেট কোড, হ্যাঁ, মানে আর কোনো দিকে নেই, ওই প্রশ্ন পাইলাম ভাই টাইম কম কেমনে দেখাবো, দরকার নেই। তুমি প্রশ্ন দেখছো মানে তোমার চোখ যাবে সেট কোডে ফার্স্টে, তারপরে সেট কোড দেখাবা। অনেক সেট কোড আমরা কি পাই জানো? ফাঁকা পাই। এখন যখন সে কিছুই লেখে না, না এ লেখে না বি লেখে, কিছুই না, ও যখন লেখে না, ওর ওএমআরটা তো স্ক্যানই করবে না, কোনটা স্ক্যান করবে? এখন এতগুলো সেট কোডের মাঝখানে কি আমরা দিয়ে চেক করবো যে কোনটা সেট হয়েছে? বুঝতেছো? তোমরা কোন জায়গায় ভুলটা করো, বাতিল হয়ে যাবে কিন্তু। তো অবশ্যই সেট কোড লিখবা। আগামীকালের পরীক্ষা এইচএসসি 24 ব্যাচ হলে কি করবা? সেকেন্ড টাইমার। আর 25 ব্যাচ হলে কি দাগাবা? ফার্স্ট টাইমার। এটা আবার উল্টা পাল্টা দাগাও না। ইভেন 26 27 ব্যাচে যদি হয়, যদি 26 27 ব্যাচের কেউ চলে আসো বাই এনি চান্স, পরীক্ষা যদি দেওয়ার খুব ইচ্ছা থাকে, যদিও আমরা 24 25-এর জন্য আসলে পরীক্ষা নিচ্ছি, তারপরেও যদি কেউ চলে আসো, কথার কথা আমরা উৎসাহিত করতেছি, আমরা ফিরিয়ে দিব আগামীকালের জন্য, কারণ আমরা আসলে সিট দিতে পারতেছি না। বাই এনি চান্স স্টিল যদি তুমি পরীক্ষা দাও, ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিও, ঠিক আছে? যদি 26 27-এ কেউ ভুল করে চলে আসো। আর 24 ব্যাচ হলে অবশ্যই সেকেন্ড টাইমার। আচ্ছা, আর এই যে দেখো নিয়মাবলী লেখা আছে, এটা একটু একবার করে পড়বা। আমরা তখন যা বলছি দেখো এইগুলাই এখানে সুন্দর করে বলা আছে। আর ওএমআর ফিল আপ করা তুরাপ, ওরাও ফিল আপও ঠিক মতো করতে পারে না। ওরা কি করে, একটা ওএমআর এই যে এইভাবে, এই যে দাগাইছে, ওর কাছে মনে হয় আমি অ্যান্সার দাগাইছি, প্রশ্নপত্র আনি একটা, ঠিক আছে? তোমার কাছে মনে হবে তুমি অ্যান্সার দাগাইছো না, দেখো স্টিল দেখো বি কিন্তু দেখা যাচ্ছে, বা অনেকে এইভাবে দাগায় এ, ভাই এই যে এর বাকি অংশ দেখা যাচ্ছে। কেমনে ওএমআর ফিল আপ করতে হয় একটু সুন্দর করে ফিল আপ করো। আমি নিজে কেমনে ফিল আপ করতাম দেখাই। ধর আমি বি দাগাবো, একদম সুন্দর করে হচ্ছে, সুন্দর করে একটা সৌন্দর্যতা আছে, দেখো তো এই যে আমি বিটা দাগাইলাম আর তুমি বি এমনে দাগাইলাম, দুটার মধ্যে পার্থক্য আছে। আবার অনেকে আছে এরকম দাগাইতে যায়, এরকম ছড়ায় যায়, মানে এরা দেখতেও তো খারাপ লাগে, প্লাস আমি তো বললাম এই কালি ছড়ায় গেলে কিন্তু সমস্যা। দাগাবা হচ্ছে অনেক সুন্দর করে, এমন ভাবে দাগাবা যাতে এই অক্ষরটাকে আর দেখা না যায়, ঠিক আছে? এই তো সুন্দর করে, এই তো এরকম করে হচ্ছে দাগাবা। এবং অবশ্যই বল পেন, কারণ বল পেনের কালি ছড়ায় না, কিন্তু তুমি যদি জেল পেন ব্যবহার করো, জেল পেন কিন্তু ছড়ায় যায়। আর আরেকটা জিনিস, দাগানোর সময় একটা জিনিস বলতে চাই, ধরো আমি এখন 17 দাগাচ্ছি, ঠিক আছে? তোমরা 17 দাগানোর পরে ধরো এই জায়গায় একটা আসছো, হঠাৎ করে তোমার ইলিউশন ক্রিয়েট হয়েছে, দাগাইছো 16, 18-র জায়গায় দাগাইছো 17, 19-এর জায়গায় দাগাইছো 18। এমনি অনেকে কি করে জানো, 10-12টা দাগাই ফেলে, দাগানোর পরে তার হুশ হয়, আমি তো ভুল দাগাইছি। যখনই ধরো 17 দাগাইছি, 17-এর এখানে আমার কি দুইটা হাত থাকে না, ইউজুয়ালি দুইটা হাতে থাকে। আমি যখন 17 দেখতেছি, 17 নম্বর প্রশ্নটা তাকাইলাম, এই যে এখানে দেখছি, বাম হাতটা এখানে রেখে দেন আমি ধরো এই যে 17 দাগাইছি, আমি দেন হচ্ছে আমার ওয়েমারটা ফিল আপ করবো। একটু কলমটা দিন একটু। ধরো এই যে আমি ধরো 17 বরাবর আছে, 17 নম্বর প্রশ্ন দেখছি আমি প্রশ্নে, দেন আমি দাগাবো। এই ছোট ছোট জিনিসও আমি তোমাকে বলতেছি, কারণ এই জিনিসে ভুল করে, বিশ্বাস করো অনেক স্টুডেন্টরা হিসাব প্রতি বছর কান্না করে, ভাই আমি টানা দাগায় ফেলছি ভাই, পরে গিয়ে দেখছি আমি সিরিয়াল মিস্টেক করছি, ওই একটা যে ভুল করছি, ওই একটা টানা দাগায় ফেলছি, ঠিক করে নেই। সো এই ভুলটা কেউ করো না। বাম হাতটার প্রপার ইউজ করতে হবে, যে কোন জায়গায় আমার কি আছে কিনা আছে, একদম ধরে ধরে, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর হচ্ছে কোনো ঘষা মাজা করা যাবে না। অনেকে যদি কখনো এরকম হয় যে ভাই 49-এর অ্যান্সারটা হচ্ছে এ, ধরো হ্যাঁ, তুমি ভুলে বি দাগায় ফেলছো, তুমি অ্যান্সারটা জানো এটার অ্যান্সার এ হবে, বাট ভুল করে মনে করো তুমি বি দাগায় ফেলছো, এখন তুমি মনে করতেছো ইস এটার অ্যান্সার তো এ হবে। সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে ভাই কোনো কাটাকাটি করার কিছু নেই। অনেক আমি এরকম দেখছি অনেকে এরকম কেটে দেয়, ভাই ও এবারে এসব কাটলে তোমার উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে, রিস্ক, তুমি অমনে রেখে দাও। আর যদি খুব বেশি মনে হয় তুমি সঠিক উত্তরটা দাগায় দাও, যদিও ডাবল অ্যান্সার দাগাইলে আসলে মার্কস আসবে না, লাভ নাই, বাট ওটা মনের শান্তি যদি কারো ইচ্ছা হয়। কিন্তু এরকম কাটাকাটি করার কিছু না। আমার কথাটা কি বুঝছো? যে তুমি ধরো অ্যান্সার হবে এ, তুমি ভুলে দাগায় ফেলছো বি, এটাকে তোমার উৎসর্গ করে দিতে হবে, কিছু করার নেই। এটাকে তোমার এখন যা হইছে হইছে। আপনার একটা ভুল হয়েছিল ভাই, মনে আছে বলছিলেন যে আপনি শেষের দিকে মনে হয়। আমার নিজের একটা ভুল হয়েছিল, আমি তোমারে বলি। ধরো যেমন এই যে আমি 49-এর জায়গায় দেখো আমি নিজেই মাত্র 48 দাগাইছি। আচ্ছা আমার নিজের এরকম একটা ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল জানো? মেডিকেল পরীক্ষায় 64 নম্বর, আমার অলরেডি নম্বর সহ মনে আছে, 64 নম্বরের প্রশ্ন আমি 65-তে দাগাইছি, 65 বিতে দাগাইছি। দাগানোর সাথে সাথে আমার খেয়াল হয়েছে আমি এটা 65 নম্বরে দাগায় ফেলছি। আমার মনটা খারাপ হয়ে গেছে, কারণ একদম সহজ প্রশ্ন,
কি জানি পিএইচ আসছে, বিশুদ্ধ পানির পিএইচ কত, এই প্রশ্ন আমি ভুলে 65তে দাগায় ফেলছি। পরে কি করছি, আমি আবার 64টায় সঠিক করে দাগাইছি। আর 65 নম্বর প্রশ্ন আমি পড়ি নাই। কেন পড়ি নাই বলতো? যদি 65 নম্বর প্রশ্ন আমি পড়তাম, পরে হয়তো দেখতাম যে অনেক সহজ একটা প্রশ্ন, আফসোস লাগতো এই সহজ প্রশ্নটা আমি ভুল লাগায় আসলাম। আমি এই জন্য নিজেকে মানসিক শান্তির জন্য 66 নম্বর প্রশ্ন থেকে পড়া শুরু করছি, কারণ আমি তো 65 দাগায় ফেলছি, এই জন্য আমি আফসোস করতে চাইনি। পরীক্ষায় যদি এরকম হয়ে যায় ভাই, বিশ্বাস করো 1 সেকেন্ডও নষ্ট করো না, মন খারাপ করার কিছু নেই, কান্নাকাটি সব পরীক্ষার পরে হবে, এইটাই তোমার চান্স এনে দিবে। আমি যদি পরীক্ষায় এই কাজটা করতাম, 65 ঘরও কথার কথা 65 ভুলে দাগায় ফেলছি, দেন আমি প্রশ্ন পড়লাম, প্রশ্ন পরে ধর তুরা মনে হইলো যে বাংলাদেশের রাজধানীর নাম কোনটা, আমি দেখা তো খুব আফসোস করবো, আর এই প্রশ্ন আমি ভুল দাগাইছি। এই আফসোসে কি হবে জানো? এই আফসোসে আমার যেটা মনে হয়েছে, এই আফসোস হলে আমি আরো 2-3 মিনিট মন খারাপ করে আমার পরীক্ষা ভালো হইতো নাই, আর ওই 3-4 মিনিটও যদি আমি মন খারাপ করে বসে থাকতাম, আমি কিন্তু পিছিয়ে গেছি। এই জন্য আমি ওটা চিন্তাও করি নাই। দেন বাসায় এসে একটা মজার জিনিস হয়েছে, বাসায় এসে আমি মিলাই দেখছি কি 65 নম্বরের অ্যান্সারটা অ্যাকচুয়ালি বি হয়। আমার কপাল খুব ভালো ছিল, এটা আমি বাসায় এসে মিলাইছি। বাসায় এসে দেন আমি ওই 65 নম্বরের প্রশ্নটা তো আমি মনে পরে দেখছি, সবগুলো দাগানোর পর দেখছি, দেন আমি বাসায় এসে মিলাই দেখে অ্যান্সার বি হয়। আমার ভাগ্যটা ভালো ছিল, বাট ভুল হইলেও কোনো সমস্যা নাই, আমি আর ওটা চিন্তাই করি নাই পরীক্ষার হলে। এইটা স্ট্র্যাটেজি, এই জিনিসটা যদি করো ইনশাল্লাহ তুমি ডিএমসি থেকে শুরু করে একদম টপ লেভেলের মেডিকেলে চান্স পাবা। আদারওয়াইজ যদি এই যে বললামই তো কি কি ট্র্যাপ থাকে, যদি এগুলা ভুল করো সমস্যায় পড়ে যাবে। আর কোনো ঘষা মাজা কাটাকাটি করা যাবে না ভাই, হাত দিয়ে একটু ঘষি, এগুলা করলে কিন্তু অনেকে আবার কি করে, আমি বলি আরো বান্দা আছে যারা হচ্ছে লালা দিয়ে এটা মোছার চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, তোরা ভালো কথা বলছিস, অনেকে আবার লালা দিয়ে খোঁজে, অনেকে হচ্ছে লালা দিয়ে হচ্ছে মোছার চেষ্টা করে। এটা করলে কিন্তু তোমার ওই মাছ ছিঁড়ে যাবে, আর ওই মাছ ছিঁড়ে গেলে কিন্তু পুরো পরীক্ষা বাতিল। ছিলাম দেখি একটা ছেলে হচ্ছে ওর মুখে হাত দিতেছে, আমি গিয়ে দেখে গেছি ওইটা। বুঝতেছ তো, এগুলো কিন্তু বাতিল ভাই। তুমি একটা পরীক্ষা প্রশ্ন উৎসর্গ করো, আমার নিজের ভুল হয়েছিল তো কি যায় আসে ভাই, ওটা সঠিক হোক ভুল হোক, আমি তাও এমনি তো ডিএমসি তে পাইতাম, সো টেনশন করো না। কিন্তু মুখে লালা দিয়ে ভাই এখন মুছবো, একটু কলম দিয়ে গুতাবো। আর অনেকে আছে, আরেকটা জিনিস আমার মনে পড়লো, অনেকে এই ভুলটা করে, এমন জোরে দাগায় ফুটা হয়ে যায় ওই মার কিন্তু ফুটা করো না রে ভাই, এটার সাথে যুদ্ধ করতে যাও নাই। এমন জোরে মনে করো যে কলম দিয়ে গুতা দিছো, ওই মার কাছে ফুটা হয়। আরেকটা কথা বলি, তোমাদের যে বেঞ্চ থাকবে একজন একটা দিবা, একরকম বেঞ্চ থাকে বুঝছো, সেন্টার ওয়াইজ। তো কিছু কিছু বেঞ্চে দেখবা ফুটা থাকে, বেঞ্চ এরকম মাঝখান থেকে বড় একটা হোল। তো অনেকে কি করে, ওয়েমারটা যখন রাখে খেয়াল থাকে না যে পেছনে একটা ফুটা আছে, ও যখন মাত্র কলমটা বসাইতে যায় তখন দেখা যায় টুপ করে ফুটা হয়ে গেছে। তো যখনই তুমি যে কোনো জায়গায় বসতেছো বা ওয়েমারটা রাখতেছো, একটু প্লেস করে নাও যে আচ্ছা ওয়েমারটা এই জায়গায় আছে। আমার হচ্ছে এইবারের বিসিএস পরীক্ষায় মাঝখানে একটা বড় ফুটা ছিল, তো আমি এটা একটু সরে ওয়েমারটা এমন ভাবে রাখছি যাতে একটু প্লেন জায়গায় থাকে। এগুলো কিন্তু চেক করতে হয়, কমন জিনিস। আর যদি বেঞ্চ বেশি নড়াচড়া করে, ওই অব্যবহৃত যদি কোনো কাগজ থাকে বা কিছু থাকে, ওটা দিয়ে হচ্ছে আমার একটা বলি, আমি যে কাজটা করছিলাম আমাদের সময় তো কোনো ধরনের ওই ইভেন ওই বোতলের যে স্টিকার ওটাও খুলে নিয়ে যেতে হয়েছে বুঝছো, কোনো নেই। তো আমি এক্সপেক্ট করছি যে হ্যাঁ এরকম হইতে পারে, যে এরকম থাকে বেঞ্চ নড়াচড়া করে, কাগজ টাগজ যায় না। আমি ডাবল মাস্ক নিয়ে গেছিলাম। মাস্ক নিয়ে কি করছি, মাস্ক বলতে পড়তেই ডাবল মাস্ক, যখন আমার সিট এরকম পড়ছে ভাই, নড়াচড়া করতেছে, মাস্কটা খুললাম, মাস্কটা কাগজ হিসেবে লাগাই দিছি, শেষ। ওইখানে অনেক সময় মামারা থাকেও না যে তোমার কাগজ টাগজ দিবে, সেই মাস্ক থিওরি ইউজ করতে পারো। তো এরকম অনেক জিনিস। এটা কেন শিখাচ্ছি, কারণ 1 মাস পরে আল্লাহ বাঁচা রাখলে তুমি পরীক্ষা দিবা, তো এর আগে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো অনুসরণ করো। আমার মনে হয় তোরা আমরা মোটামুটি বলছি, প্রত্যেকটা ইনসাইট বলছি যেগুলো হয় প্র্যাকটিক্যালি, তোমরা এই ভুলগুলো করবা। আরেকটা ইনসাইট বলতে ভুলে গেছি, ভাঁজ করা যাবে না। এই যে ওএমআর ভাঁজ করলে কিন্তু স্ক্যান করা যায় না, মেশিন কিন্তু পড়তে পারে না ভাই। ওএমআরটা ভাঁজ করি, ওএমআর এর সাথে যুদ্ধ করি না। অনেকে হচ্ছে এই যে এই কাজ করে যে আচ্ছা আমি একটু দেখতে ভালো লাগবে, আমি একটু এটা ভাঁজ করি, সুন্দর মতো লিখি। এটা করা যাবে না, কোনো এক্সামে ভাঁজ করা যাবে না। ওএমআর কিন্তু ভাঁজ করলে পড়তে পারে না। তো এটা মাথায় রাখো, যখন জমা দিবা ভাঁজ করা ছাড়া জমা দিবা। এই কোনা ভাঁজ করলাম, এই ভাঁজ করলাম, কোনো কিছুই না। অনেকের বাজে অভ্যাস আছে, কোনো কাগজ পাইলে এমনি অটোমেটিক ভাঁজ করা শুরু করে দেয়। এটা কিন্তু করা যাবে না, খেয়াল রাখো। এটা ওএমআর, এটার উপর তোমার আসলে বলে না যে সিঙ্গেল পিস অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, ইট ক্যান ডিসাইড ইওর ফিউচার, সামটাইমস ইট অলসো ক্যান ডিসাইড ইওর ফিউচার। ওএমআর খুব গুরুত্বপূর্ণ ভাই, এটা ভাঁজ করো না, যত্নে রাখবে, একদম যেভাবে আছে সেইভাবেই ফিল আপ করে দিয়ে দিবা, ঠিক আছে? টেনশন রাখো না। আর কলম যখন ব্যবহার করবা একটু খেয়াল রাখো, অনেক সময় কিন্তু ওই যে নষ্ট কলম থাকে, কলম থেকে কালি লিক করে, এটা খেয়াল রাখো কিন্তু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমন কলমগুলো একটু চেক করে নিয়ে যাও। যে অনেক সময় হয় যে ভাই পুরাতন কলম নিয়ে গেলাম, দেখা গেল তোমার কলমের একটা হয়তো বা কলমের বল পড়ে গেছে, বল পড়ে যে কালি ছড়ায় যাচ্ছে, ওটাতে দাগাইতে গেছো কালি ছড়ায়, একদম মেসাকার। আর একবার যদি এরকম হয়, আল্লাহ না করুক, তোমার পরীক্ষা কিন্তু আসলে দেখা যাবে এখানেই শেষ। আসলে এগুলো একটু খেয়াল রাখো, ইস্যুগুলো অনেক ছোট বাট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো থাকো তাহলে। আর কালকে এক্সামে এসে অবশ্যই প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করবা, কেননা যা বলছি তুমি যদি এক্সামে যত বড় বড় এক্সাম দিবে, বড় এক্সাম দিলে ভুলগুলো বের হয়,
আর এই ভুলগুলো শেখা তোমার জন্য গুরুত্বপূর্ণ। তোমার এই সিলেবাস শেষ হোক আর না হোক, এসে ভুলগুলো শিখে যাও, প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ মেইন এক্সামে যদি ভুলগুলো না করো তোমার প্রিপারেশন ইনশাল্লাহ তুমি জানতে পারো। ঠিক আছে, কালকে দেখা হবে সবার সাথে আর বিভিন্ন যারা division রেজিস্ট্রেশন থাকে, করো নাই এখনো, Comment 12টা জায়গায় পরীক্ষা হচ্ছে, চলে আসিস, ইনশাল্লাহ একটা সেরা জিনিস হবে, সম্পূর্ণ ফ্রিতে সবার জন্য পরীক্ষা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।